আমি কে? আমার নাম কি? না, আমি পাগল না। আসলে আমি আমার নিজের পরিচয়টাই ভুলে গেছি। প্রায় ভুলতে বসেছি আমারও একটা নাম ছিল। না, একটা না, কয়েকটা। ভালো নাম জাকিয়া সুলতানা। বাবা মা আত্মীয় স্বজন ডাকতেন পারুল বলে, আর আমার স্বামী আদর করে ডাকতেন পারু! পারু! আমি ছিলাম হাসানের পারু, আর আজ আমি শহীদ মুক্তিযোদ্ধা হাসানের স্ত্রী। আজ আমার একমাত্র পরিচয় মিসেস হাসান। কি ব্যাপার ভাইয়া? তুমি গান শুনছো কেন? মানে? দেখো, তোমার চাল চলন, আচার আচরণ নিয়ে এর আগেও তোমার সাথে আমি দু একবার কথা বলেছি, কিন্তু এখনও দেখছি তোমার কিছুটা অস্বাভাবিকতা রয়ে গেছে। আমি গান শুনছি এটা অস্বাভাবিক? তোমার বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটা অবশ্যই অস্বাভাবিক। তুমি ভুলে যেও না, তুমি একজন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী। মন খারাপ করো না। আমি বুঝি তোমার যা বয়স, এখন তোমার গান শুনতে ইচ্ছে করবে, বন্ধুদের সাথে গল্প করতে ইচ্ছে করবে, এটাই হয়তো স্বাভাবিক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটা ভীষণ রকমের অস্বাভাবিক। তোমার চালচলনে, কথায় বার্তায় এমন একটা বিষণ্ণ ভাব আনতে হবে যাতে তোমাকে যেই দেখবে সে যেন শ্রদ্ধার মাথা নত করে ফেলে। তোমাকে আগেও বলেছি সালোয়ার কামিজ না পরতে, অথচ তুমি। আমি তোমার কথা মতো কয়েকদিন শাড়ি পরেছি, কিন্তু শাড়িতে আমি খুবই আনইজি ফিল করি। আনইজি ফিল করলেও তোমাকে শাড়িই পরতে হবে। তোমাকে অনেকেই দেখতে আসবে। তোমার এই বেনি করা চুল আর এই সালোয়ার কামিজ পরা অবস্থায় দেখলে ব্যাপারটা ভালো দেখাবে না। বুঝতে পেরেছো? জি। মা, মা, কি রে? আচ্ছা মা, তোমার মেয়ের দিকে কি তুমি একটু নজর দিতে পারো না? কেন, পারুল কি করেছে? কি করেছে মানে? মা, সেদিন দেখি ও বিকেলবেলা ছাদের উপর হাঁটাহাঁটি করছে, আর আজকে দেখি গান শুনছে। আমি রাস্তার থেকে গানের আওয়াজ পেয়েছি। ও একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। আমাদের বাড়ির সামনে দিয়ে যারা যায় তারা অন্তত একবার এই বাড়িটার সামনে দাঁড়িয়ে একজন আরেকজনকে বলে যে এখানে শহীদ মুক্তিযোদ্ধা হাসানের স্ত্রী থাকে। মা, ব্যাপারটা কত বড় গর্বের। আর তোমার মেয়ে ব্যাপারটার গুরুত্বই বুঝলো না। তুই রাগ করিস না, ওর বয়স কম। অনেক অল্প বয়সে ওকে আমরা বিয়ে দিয়েছিলাম। মুক্তিযুদ্ধে বেচারে স্বামীটা মারা গেল, তাই। স্বামী মারা গেছে বলো না, বলো দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। এখন থেকে তোমার মেয়েকেও তাই করতে হবে। মানে? ও তোমার মেয়ে, এই কথাটা তুমি ভুলে যাও। এখনও দেশের সম্পদ, গোটা জাতির সম্পদ। তোমার মেয়েকে একটু বোঝাও, ওর আচার আচরণে যেন ওর প্রতি সবার শ্রদ্ধা ভক্তি আসে। ও
ওর প্রতি যেন একটু সিম্প্যাথি তৈরি হয়, আর তা না হলে পুরো বিষয়টাই তো বরবাদ হয়ে যাবে। বরবাদ হয়ে যাবে মানে? কি বরবাদ হয়ে যাবে? সে তুমি বুঝবে না মা, তোমার বোঝার দরকারও নেই। তোমাকে যা বললাম তুমি সেটা করো। মা, ভাই এগুলো কি বলছে আমি তো কিছু বুঝতে পারছি না। যে এত কিছু বোঝার দরকারটা কি তোর? কিন্তু মা, শোন, তোকে আমি শুধু একটা কথাই বলবো, আফজাল তোকে যেভাবে বলে সেভাবে চলতে চেষ্টা কর। দেশ স্বাধীনের পর কত কষ্ট করে, কত জায়গায় ঘোরাঘুরি করে সরকারের কাছ থেকে তোর নামে এই বাড়িটা নিয়েছে। প্রতি মাসে তোর নামে মাসোহারার ব্যবস্থা করেছে। এটা তো সত্যি যে ও তোর, আমাদের সবাই ভালো চায়। ও মামা এখানে আছে দেখছি, ভালোই হলো। আজকে একটা মিটিংয়ে তোমার মেয়েকে নিয়ে অনেক কথা হচ্ছিল। ওরা পারুলকে একটা সম্বর্ধনা দিতে চায়। কেন? কেন দেবে না? আসলে তুমি জানো না যে তোমার নিজের অবস্থানটা কোথায়, আর সেই কারণে তোমার আচার আচরণ চলাফেরা নিয়ে তোমার সাথে আমি বারবার কথা বলি। তুমি জানো না সারা দেশে তোমার কত সম্মান। একটা কথা মনে রাখবে, তুমি একজন নামি দামি শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী। শহীদ তো শহীদই, তার আবার নামি দামি কি? আছে আছে, সে তুমি বুঝবে না। আর এ না, তোমার জন্য শাড়ি এনেছি। এখন থেকে তুমি এই শাড়িই পরবে। মা, তুমি একটু আমার ঘরে এসো তো, কথা আছে। ভাইয়ার কথা মতো আমি সাদা থান পড়তে শুরু করলাম। ভাইয়া আমাকে বোঝালেন আমি একজন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী, আমাকে সবসময় বিষণ্ণ থাকতে হবে। ওদিকে ভাইয়া বৈঠকখানায় পাড়ার যুবক ছেলেপেলেদের নিয়ে কী সব মিটিং টিটিং করেন। বিভিন্ন পত্রপত্রিকা থেকে সাংবাদিকরাও আসেন। আমাকে মাঝে মধ্যে ওদের সামনে যেতে হয়। সাংবাদিকরা আমাকে নানান প্রশ্ন করেন, যুদ্ধ সম্পর্কে আমার অভিজ্ঞতা জানতে চান। আমি আমার অভিজ্ঞতার কথা বলি। বলতে বলতে আমার চোখ ভিজে আসে। দেখতে পাই আশেপাশের অনেকের চোখই ছলছল করছে। কেউ কেউ আমার ছবিও তোলে। কি রে? বৈঠকখানায় 5-6 কাপ চা ব্যবস্থা করো। শুধু চা, সাথে কিছু দেবো না? আর কিছু লাগবে না, শুধুই চা। শুধু চা দিব মেহমানদেরকে? এটা কেমন দেখায়? ও, ঘরে টোস্ট বিস্কিট আছে না? হ্যাঁ। ওখান থেকে 5-6টা দিয়ে দিও। শোন, ওই যে কালকে এক ভদ্রলোক 1 হাঁড়ি মিষ্টি দিয়ে গেল, ওখান থেকে 4-5টা দিয়ে দিই। তোমার কি মাথা খারাপ হয়েছে মা? কেন, মাথা খারাপ হওয়ার কি হলো? এতগুলো মিষ্টি খাওয়ার মতো লোক তো নেই আমাদের ঘরে। মিষ্টিগুলো নষ্ট হবে না? নষ্ট হয়ে যাক, পচে যাক, প্রয়োজনে ফেলে দেবে, তারপর ওগুলো লোকের সামনে দেওয়া যাবে না। দেয়া যাবে না কেন? অত কিছু তুমি বুঝবে না। তোমাকে যা করতে বললাম তুমি সেটা করো। আসলে ওই চা বিস্কুটগুলো পারুলের হাতে পাঠিয়ে দিও। ও কোথায়? কোথায় আবার? ওর ঘরে। আচ্ছা ঠিক আছে, ওর সাথে কথা বলে আমি সব বুঝিয়ে যাচ্ছি। তখন রাত জেগে জেগে ওর স্বামীর কথা ভেবে শুধুই কাঁদে। আপনি ওনাকে জাগিয়ে চায়ের কথা বলে এলেন? না না, ও ঘুমিয়ে আছে দেখে আমি মাকে চায়ের কথা বলছিলাম, আর আমাদের কথা শুনে ও এসে হাজির হয়ে গেল। আপনার বোন সরকার থেকে কি ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছে? না মানে পেয়েছে, মানে আমি অনেক দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত এই বাড়িটা ওর নামে বরাদ্দ হয়েছে। তবে
নিন। চায়ের সাথে আর কিছুই দিতে পারলাম না, শুধু টোস্ট। খুব ইচ্ছা করে আপনাদের আরো অনেক ভালো করে আপ্যায়ন করতে, কিন্তু যে সাহায্য পাই তার থেকে এর চেয়ে বেশি আপ্যায়ন করার সাধ্য নাই। ঠিক আছে, তুই উপরে যা। আচ্ছা আফজল ভাই, আপনার বোন যে একজন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী, এই বিষয়টা আপনাকে কতটুকু নাড়া দেয়? এটা আমার জন্য প্রচণ্ড রকমের একটা অহংকারের বিষয়, কিন্তু ওর দিকে যখন তাকাই তখন আর নিজেকে সামাল দিয়ে রাখতে পারি না। এত অল্প বয়সে ও বিধবা হয়ে গেল, দেশের জন্য ওর স্বামীকে উৎসর্গ করে দিল। নিজের চোখের পানি আর ওর স্বামীর সাথে কয়েক মাস কাটানোর স্মৃতি ছাড়া ওর তো আর কিছুই রইল না। অথচ বিনিময়ে আর কী পেল? আফজাল ভাই, কথাগুলি একটু সহজ করে বলুন। আমার কথা হলো, একজন নারী যুদ্ধে তার স্বামীকে হারালো। তার এই স্বামী হারানোর বেদনা, তার কষ্ট, এগুলো তো কোনো কিছু দিয়েই পূরণ হবার নয়। তবু আমরা সামাজিক মর্যাদা দিয়ে, আর্থিক নিশ্চয়তা দিয়ে তার বাকি জীবনটাকে দুশ্চিন্তামুক্ত করতে পারি না? আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমার বোন আপনাদেরকে শুধু চা আর বিস্কিট খেতে দিয়ে খুব সংকোচ বোধ করছিল, এটা আর্থিক অসচ্ছলতার কারণে। কিন্তু আমার প্রশ্ন হলো, এটা কেন হবে? একজন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী সবসময় গর্বে মাথা উঁচু করে দাঁড়াবে, কেন সে সবার সামনে সংকুচিত হয়ে থাকবে? আপনার কি মনে হয় এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা আবার লড়াই শুরু করতে পারি। আপনাদেরকে বলেছিলাম না, স্বাধীনতা প্রাপ্তির পর শুরু হয় আসল লড়াই। এটাই সেই লড়াই। আমার বোনের মতো এরকম হাজারো মুক্তিযোদ্ধার স্ত্রী রয়েছে যারা ভাগ্যবঞ্চিত। আমরা তাদেরকে খুঁজে বের করে তাদের ন্যায্য সম্মান, ন্যায্য অধিকার পাইয়ে দিতে সাহায্য করব। আফজাল ভাই, আপনার এই মহৎ উদ্যোগে আমি আপনার সাথী হতে চাই। আমরা সকলেই আপনার সাথী হতে চাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্লিজ নেন নেন একটু চা। ভাইয়া রাতারাতি নেতা বনে গেল, একটা দল গঠন করলো, ক্ষমতাসীন দল, এবং উপর মহলের অনেকের সাথেই তার সম্পর্ক গড়ে উঠল। আর আমার মতো ভাগ্যহীন অনেক মুক্তিযোদ্ধার স্ত্রীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করতে থাকলো এবং ধীরে ধীরে নিজেও বিখ্যাত হতে থাকলো। আর ওদিকে আমি ক্রমাগত অভিনয়ের ভণ্ডামি করতে করতে ক্লান্ত হয়ে পড়ছিলাম। বিদ্রোহ করতে চাইতাম, প্রতিবাদ করতে চাইতাম, কিন্তু ভাইয়ের মুখের সামনে কখনোই কিছু বলতে পারতাম না। এরপর হঠাৎ একটা অনাকাঙ্ক্ষিত ঝড় এলো। মা, এই মা, কিরে? এই দেখো কে এসছে। আরে মারু, কেমন আছো বাবা? হ্যাঁ, ভালো আছে। বিদেশ থেকে কবে ফিরলে? এই তো গত পরশু দিন। তোমরা কথা বলো, আমি নিচে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, রওশন, আহসান ওরা কেমন আছে? ভালো আছে তো? বাবা মা সবাই ভালো আছে। আচ্ছা। ফুপু, হ্যাঁ, পারুল কোথায়? ও তো ওর ঘরেই আছে। তুমি কি বাবা ওর কথা কিছু? হ্যাঁ জানি, মস্কোতে থাকতে আমি সব কিছু শুনেছিলাম। ফুপু আমি যাই, পারুলের সাথে দেখা করে আসি। এসো। পারুল, আরে মারুফ ভাই, আপনি কেমন আছেন? ভালো। দেশে কবে এসেছেন? এই তো গত পরশু। তুমি কেমন আছো? ভালো, বেশ ভালো। শোনো মা, এখন প্রায় রাতেই আমার ফিরতে একটু দেরি হবে। তুমি আমার জন্য অপেক্ষা না করে
তোমার মতো খেয়ে নিও। আফজাল, তোকে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম। বলো মা। অনেক দিন থেকে তোকে আমি অফিসে যেতে দেখছি না, তুই কি চাকরি ছেড়ে দিয়েছিস? হ্যাঁ কেন? মা, আমি এখন অনেক ব্যস্ত। ঘরে বাইরে আমার এখন অনেক কাজ, আর এত কাজ করলে চাকরি করবো কখন? কিন্তু বাবা, চাকরি না করলে সংসারটা চালানো তো কঠিন হবে। পারুল যে ক টাকা মাসোহারা পায় তাতে। মা, তুমি টাকা নিয়ে এত ভাবছো কেন? টাকা রোজগার করার জন্য কি চাকরি করতে হবে? মানে? আমি এখন থেকে ব্যবসা করব। ব্যবসা করবি? ব্যবসা করতে তো অনেক টাকা লাগে, এত টাকা তুই কোথায় পাবি? ব্যবসা করতে টাকা লাগবে না। টাকা লাগবে না? এটা আবার কেমন ব্যবসা? টাকা লাগবে, তবে আমার লাগবে না। টাকা যা লাগবে তা দেবে আমার বস। আমি আমার বসের সাথে ব্যবসা করব। তুই কোনো টাকা না দিলে তোকে কেন ব্যবসায় নেবে? কেন নেবে? বুদ্ধি, পরামর্শ আর লিয়াজো। ব্যবসার অফারটা বস আমাকে দিয়েছে। আসলে উঁচু মহলের সাথে, মানে সরকারি বড় বড় অফিসারদের সাথে আমার একটা ভালো যোগাযোগ হয়ে গেছে। তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, আর এই সম্পর্কটাকে আমি আমার ব্যবসার কাজে লাগাবো। কি ব্যাপার পারুল, এখানে এমনভাবে বসে কি করছো তুমি? এমনি। আচ্ছা, তোমাকে না বলেছি এমনভাবে গোমরা করে মুখটা থাকতে না? কি করব? স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করবে। আমার এখনকার পরিস্থিতি অনুযায়ী এটাই স্বাভাবিক। না পারুল, এটা একদমই স্বাভাবিক না। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো। 2-2.5 বছর পর তুমি আমাকে দেখে খুশি হওনি? তাহলে তুমি যদি চাও আমি এই বাড়িতে থাকি, তাহলে আর কখনো গোমরা মুখে থাকবে না, ঠিক আছে? তোমরা এখানে কি করছো? এই তো গল্প করছি। গল্প করছো তো দেখতেই পাচ্ছি, এখানে কেন? ভেতরে যাও। আচ্ছা পারুল, আফজাল ভাই এভাবে রিয়েক্ট করলো কেন? কারণ আছে। অবশ্য ভুলটা আমারই হয়েছে। তোমার সাথে ওভাবে আমার সামনের বারান্দায় দাঁড়িয়ে কথা বলা উচিত হয়নি। না, এতে অন্যায়টা কি হয়েছে? বললাম তো, একটা কারণ আছে। না, সেই কারণটাই তো আমি জানতে চাচ্ছি। কি ব্যাপার বলো। কি বলবো? তোমার মেয়ের কোনোদিনই কাণ্ডজ্ঞান হবে না। কেন? কি হয়েছে? কি করেছো? কি করেছে? আমি বাইরে থেকে এসে দেখি তোমার মেয়ে ওই সামনের বারান্দায় দাঁড়িয়ে মারুফের সাথে একা একা গল্প করছে। আচ্ছা, এতে অসুবিধার কি আছে?
পারুল আর মারুফ তো দুজনে একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছে, ওরা তো বন্ধুর মতো। 2 বছর আগে মারুফ যখন দেশে এসেছিল তখন আমাদের আগের বাড়িতে সারা রাত ধরে দুজনে কত গল্প করেছে। 2 বছর আগের পারুল আর এখনকার পারুল এক না। ওর একটা ইমেজ তৈরি হয়েছে, কোনো অবস্থাতেই ওর ইমেজ, ওর ভাবমূর্তি নষ্ট হতে দেয়া যাবে না। তোর কথাবার্তা আজকাল আমার কাছে খুব কঠিন লাগে রে বাবা। কঠিন লাগে? আচ্ছা মা, তুমি একটা জিনিস বোঝো তো, যে 2 বছর আগের পারুল আর এখনকার পারুল এক না? হ্যাঁ, তা বুঝি। 2 বছর আগের পারুল ছটফটে চঞ্চল এক 18 বছরের মেয়ে। তার চিৎকারে আর হাসির শব্দে সারা বাড়ি নেচে উঠত। আর এখনকার পারুল স্থির নির্বাক, বুকে একটা কষ্ট নিয়ে বেঁচে থাকা এক বিধবা। বিধবা না মা, বলো ও শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী, এখনো সামাজিক মর্যাদা অনেক উপরে। কিন্তু মারুফের সঙ্গে গল্প করলে ও সামাজিক মর্যাদা কিভাবে নষ্ট হয় সেটা তো বুঝলাম না। আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করে, আর তারা যদি তোমার মেয়েকে একটা ছেলের সঙ্গে এরকম গল্প করতে দেখতো, তাহলে কি তাদের ভেতরে যে শ্রদ্ধাবোধটা আছে সেটা থাকতো? আচ্ছা তুমি বলো, একজন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রীকে এরকম হাসি তামাশা করতে দেখলে পারুলের প্রতি যে শ্রদ্ধাবোধটা আছে সেটা কমে যেত না? বলো। হ্যাঁ, আমি শহীদ মুক্তিযোদ্ধা হাসানের স্ত্রী, এটা সবচেয়ে বড় সত্য। এই সত্য বুকে নিয়ে ভাইয়ের দেখানো পথে আমাকে বাকিটা জীবন কাটাতে হবে। হ্যাঁ, আমি স্বীকার করছি, আফজাল ভাই তোমার জন্য, তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছেন। তিনি এই পরিবারের জন্য একটা ছায়ার মতো। কিন্তু তারপর তোমার জীবনধারা আমার কাছে একদম পছন্দ হচ্ছে না। মনে হচ্ছে কোথাও যেন কিছু একটা ঘটছে, কোথাও যেন একটা অন্যায় হচ্ছে। ন্যায় অন্যায় আমি জানি না, আমি শুধু জানি আমার এই নতুন জীবনধারায় আমি অনেকখানি অভ্যস্ত হয়ে পড়েছি। আরও কিছুদিন গেলে হয়তো পুরোপুরি অভ্যস্ত হয়ে পড়ব। পারুল, একটা কথা সত্যি করে বলবে? তুমি এখন যে জীবনযাপন করছো তাতে তুমি সুখী? খুব হাস্যকর একটা প্রশ্ন করলে। আমি বিধবা মানুষ, আমার জীবনে সুখ বলতে কোনো কিছু নেই, থাকার কথা না। তবে হ্যাঁ, অহংকার আছে, দেশের জন্য স্বামীকে উৎসর্গ করার অহংকার, দেশের মানুষের শ্রদ্ধার ভালোবাসা পাবার অহংকার। যারা তোমাকে শ্রদ্ধা জানাতে আসে তারা আসলে তোমাকে শ্রদ্ধা জানায় না, তারা শ্রদ্ধা জানায় মিসেস হাসানকে। আর এই যে তুমি ভালোবাসার কথা বললে না, সেটা কিন্তু ভালোবাসা না, সেটা হচ্ছে করুণা। সারাটা জীবন তুমি মানুষের সহানুভূতি আর করুণা নিয়ে বেঁচে থাকবে, তোমার নিজস্বতা বলে কিছু থাকবে না। না, আমার জীবনে নিজস্বতা বলতে আর কোনো কিছু অবশিষ্ট নাই। আমার স্বামীর মৃত্যুর সাথে সাথে সেটা বিলীন হয়ে গেছে। কিন্তু মারুফ ভাই, আমার এখন আর কথা বলতে ভালো লাগছে না। আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বাবা? পারুলকে নিয়ে কি কিছু ভেবেছেন? নতুন করে আর কি ভাববো বলো? না মানে পারুলের বাকি জীবনটা কি এভাবেই চলবে?
এছাড়া তো আর কোনো উপায় নেই। কিন্তু আমি তো পারুলকে এই অবস্থায় কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি ওকে মেনে নিতে পারছি, কিন্তু কি করব, এটাই তোর ভাগ্য। কিন্তু ভাগ্যের উপর তো সব কিছু নির্ভর করতে পারে না। আচ্ছা, আমরা কি ওর জন্য কিছুই করতে পারি না? ওর জন্য আফজালে সব করছে, আমাদের আর কিছুই করার নেই। মারুফার এই বাড়িতে কদিন থাকবে? ঠিক জানি না, কেন? এমনি। মারুফটা আসাতে তো ভালোই হয়েছে। পারুল আগে সারাদিন একা একা থাকতো, এখন ও আসাতে একটা গল্প করার মানুষ তো পেল। মারুফের এই বাড়িতে বেশি দিন থাকা ঠিক হবে না। কেন? আমি আমার বোনের জীবনযাপনের ধরন আমার নিজের মতো করে তৈরি করার চেষ্টা করছি। পারুল আমার দেখানো পথে অনেকখানি এগিয়ে গেছে, আর আমি চাই না এই বাড়িতে মারুফ থেকে ওর পথে একটা বাধা হয়ে দাঁড়াক। পারু, পারু, পারু ওঠো। হাসান, তুমি তুমি না মরে গেছো? দেশের জন্য প্রাণ দিয়েছো? হ্যাঁ, আমি মরে গেছি। আমার মতন লক্ষ হাসানের প্রাণের বিনিময়ে এসেছে এই স্বাধীনতা। কিন্তু কিন্তু কি? কিন্তু স্বাধীনতা মানে আসলে কি? অন্যের কোনো ক্ষতি না করে নিজের মতো থাকা, নিজের মত প্রকাশ করার অধিকারই হচ্ছে স্বাধীনতা। হ্যাঁ, তাই তো। তাই যদি হবে, তাহলে তুমি কি স্বাধীনতার স্বাদ পেয়েছো? তুমি কি স্বাধীন? তোমার চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ সব কিছু দেখে মনে হয় তুমি পরাধীন, বন্দি একটা মানুষ। আমি একজন শহীদের স্ত্রী, এছাড়া আমার কি বা করার আছে? আচ্ছা, তুমি যা করছো তাকে তোমার ইচ্ছাই করছো? তুমি মারা যাবার পর আমি পাথর হয়ে গিয়েছিলাম। আমার কি বলা উচিত, আমার কি করা উচিত, আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখন ভাইয়া আমাকে পথ দেখিয়েছে। আমি এখন ভাইয়ার দেখানো পথেই হাঁটছি। ভাইয়া নিশ্চয়ই আমার ভালোই চান। কিন্তু ভাইয়ার কথা মতন চলতে গিয়ে তোমার কি কখনোই মনে হয়নি যে তুমি প্রতারণা করছো, তুমি ভণ্ডামি করছো? কিন্তু হাসান, আমি জানি আমার জন্য তোমার অনেক কষ্ট, কিন্তু কিন্তু এই কষ্ট কেন লোক দেখানো হবে? কেন লোকের চোখে আঙুল দিয়ে দেখাতে হবে যে দেখো আমি খুব কষ্টে আছি? পারু, তোমার জন্য আমার খুব কষ্ট হয়। তোমাকে একটু সুখী দেখতে পারলে আমার খুব ভালো লাগবে। হাসান, তোমার স্বপ্নে হাসান ভাই তোমাকে যে কথাগুলো বলেছেন, এগুলো আসলে তোমারই মনের কথা। আমার মনের কথা? হ্যাঁ, শোনো, মানুষ সচেতন বা অবচেতন মনে যা ভাবে সেগুলোই স্বপ্ন হয়ে তার কাছে ধরা দেয়। আচ্ছা, তুমি কি জোর গলায় বলতে পারবে যে তুমি যা করছো সেগুলো ভণ্ডামি না? তোমার বিবেক কি তোমাকে একটু নাড়া দেয় না? কিন্তু ভাইয়া। পারুল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি যে কথাটা শুনে তুমি অনেক কষ্ট পাবে, কিন্তু তারপরও আমি তোমার কথাটা বলবো। তোমার ভাই তোমার এই বর্তমান পরিস্থিতির সুযোগ নিচ্ছে। উনি চান না তোমার জীবনে নতুন সুর বাজুক। তুমি শহীদ মুক্তিযোদ্ধা হাসানের স্ত্রী, আর উনি হচ্ছে তোমার ভাই। এই পরিচয়টাকে কাজে লাগিয়ে উনি ওনার কার্যসিদ্ধি করে চলেছেন। ব্যাপারটার অনেক প্রমাণই আমি পেয়েছি। পারুল, আমি জানি যে তোমার স্বামীর জন্য তোমার অনেক কষ্ট হয়,
তার কোনো সীমা পরিসীমা নেই, কিন্তু তাই সাদা শাড়ির খোলসে জিয়ে রাখার অর্থ কী? যত যাই বলিস, মারুফ খুব ভালো ছেলে। ও আমাদের পারুলের জন্য খুবই ভাবে। ওর ভাবাভাবির কোনো প্রয়োজন নাই। ওর যদি পারুলের জন্য ভাবতে হয় তাহলে আমি আছি কি করতে। শোনো, 2-1 দিনের মধ্যে মারুফকে এই বাড়ি থেকে চলে যেতে বলবে। কি বলিস এসব? ও বেড়াতে এসেছে, এখন হুট করে ওকে কিভাবে যেতে বলি বল? বেড়াতে এসেছে ভালো কথা, অনেক তো বেড়ানো হলো, আর কত। আর তুমি যদি ওকে বলতে না পারো, আমি ওকে বলে দেবো। না না, তুই কিছু বলতে যাসনি। তোর যা মেজাজ, আমি ধীরে সুস্থ ওকে বলবো। ঠিক আছে, আজ আমি কয়েকদিনের জন্য ঢাকার বাইরে যাব। ফিরে এসে এই বাড়িতে যেন আর মারুফকে না দেখি। মারুফ ভাই, কি হয়েছে? আমি মার্কেটে যাব, তুমি আমার সাথে একটু যাবে? হ্যাঁ, নিশ্চয়ই যাব। তাহলে রেডি হয়ে নাও। পারুল, আমি একটা কথা বলি মা। আমাকে বাইরে যেতে মানা করবে, এই তো? না, তুই বাইরে যাবি তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মা, তোর সম্পর্কে এলাকার লোকজনের কীরকম ধারণা সেটা তো তুই জানিস। তুই এখন বেরোলে কারো না কারোর নজরে তোরা পড়বি, আর সেই কথা তোর ভাইয়ের কানে যেতে একটুও দেরি হবে না। ঘুরে ফিরে তো ওই একই কথাই হলো মা। আমাকে ভুল বুঝিস না মা, এমনিতেই মারুফের ব্যাপারে তোর ভাইয়ের, আমি বলি কি, এখন বের না হয়ে সন্ধ্যের পরে বের হ। ঠিক আছে। কি মা, এখানে কি করছো? এই তো, ইয়ে, তোর কাজ হলো? আমি তো ভেবেছিলাম তোর ফিরতে আরো 2-1 দিন দেরি হবে। আপাতত কাজ শেষ, কিন্তু কয়েকদিন পর আবার যেতে হবে। তাহলে তুই যা, ভেতরে যা, কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নে, যা বাবা। কি রান্না করেছো? অনেক খিদে পেয়েছে। হ্যাঁ তুই যা, আমি খাবার দিচ্ছি। সেটা তাড়াতাড়ি দাও। আচ্ছা, তুই যে 2 দিন পরে পরে কোথায় যাস, যাসটা কোথায়, কি কাজে? অনেক জায়গায় যেতে হয় মা, এখন তো আর আগের মতো অবস্থা নেই। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, অনেক কাজকর্ম করতে হয়। তবে স্বাধীন দেশের এই আলো ঝলমলে প্রতিটা দিনই অনেক ভয়ঙ্কর অনিশ্চয়তার, তাই হিসেব করে অনেক বুঝে শুনে পা ফেলতে হয়। তোদের এত কঠিন কথা আমার মাথায় ঢোকে না। থাক, অত কষ্ট করে তোমার মাথায় এসব ঢোকানোর প্রয়োজন নেই। পারুল কোথায়? পারুল, পারুল তোর ঘরেই আছে কেন? না, এমনি। জানো মা, এবার যে কয় জায়গায় গেছি
সব জায়গাতেই আমি বেশ সমাদর পেয়েছি। যেই শুনে শহীদ মুক্তিযোদ্ধা হাসানের স্ত্রী আমার ছোট বোন, সে আমাকে আদর যত্ন করার জন্য একেবারে অস্থির হয়ে ওঠে। এটা তো পারুলেরই ভাগ্য। আমার খাওয়া শেষ হলে পারুলকে একটু আমার ঘরে আসতে বলো। কেন? না, এমনি কথাবার্তা বলতাম আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটু আলাপও করতাম। খুব জরুরি কোনো বিষয় না হলে আজ থাক, কাল সকালে বলিস। কেন? না মানে সন্ধ্যের সময় মাথাটা খুব ধরেছিল, তা আমি বললাম তুই ঘুমাস, ঘুমালে হয়তো ভালো লাগবে। ঠিক আছে। এসেছিস? আলহামদুলিল্লাহ। আমি যা ভয় ছিলাম। কি হয়েছে মা? আফজাল চলে এসেছে। তাই? হ্যাঁ, তোর কথা জিজ্ঞেস করেছিল। আমি বলেছি সন্ধ্যে থেকে ওর মাথা ধরেছে, তাই শুয়ে আছে। যা যা, এখন নিজের ঘরে সাবধানে চলে যা। যা, তুমি যাও বাবা, তুমি চলে যাও। ভাইয়া চা। তোমাকে এই শাড়ি কে দিল? কেউ দেয়নি, আমি দোকান থেকে কিনে এনেছি। তুমি একা বাইরে বেরিয়েছিলে? না, মারুফ ভাই আমার সাথে ছিল। মারুফ? মা, মা, মা। কি হয়েছে বাবা? তোমাকে না আমি বলেছিলাম আমি ফিরে আসার পর যেন মারুফকে এই বাড়িতে না দেখি? কি বলেছিলাম? হ্যাঁ মানে কোথায় ও? দাদা এক্ষুনি ওকে। ও তো একটু বাইরে গেছে বাবা। মা, ওর চেহারা যেন আমি এই বাড়িতে আর না দেখি, কথাটা মনে রেখো। পারুল, শোনো, তুমি আমার নীতি আদর্শ থেকে সরে যাচ্ছ। আজকে তোমাকে কিছু বললাম না, কারণ তোমাকে এই পরিবর্তনের জন্য মূল হতে হচ্ছে মারুফ। ওর সাথে আমি বোঝাপড়াটা করে নেব, আর তুমি কোনোদিন এই ভুল আর করবে না। যাও, শাড়িটা বদলে ফেলো। না। না মানে? আমি আর সাদা থান পরব না। দেখো পারুল, আমি যা বলি তোমার ভালোর জন্যই বলি, এখানে আমার কোনো স্বার্থ নেই। আজকের পর থেকে তোমার কোনোদিন রঙিন শাড়ি পরবে না। পরব, এখন থেকে সব সময় পরব। পারুল, তুমি যা করছো তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভাইয়া, আমি অনেক চিন্তা করে দেখেছি। আমি এতদিন যে জীবন কাটিয়েছি সেটা ছিল একজন ভণ্ড, একজন প্রতারকের জীবন। জীবনের একান্ত চাওয়া পাওয়া নিয়ে আমার ছিল অহেতুক সংকোচ, কিন্তু আর না। আমি আমার বিবেকের কাছে পরিষ্কার থাকতে চাই। নিশ্চয়ই মারুফ তোমাকে এই বলিগুলো শিখিয়েছে। আমাকে কেউ কিছু শেখায়নি, ও কেবল আমার বিবেককে জাগিয়ে তুলেছে। তুমি একজন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী, এই কথাটা কি ভুলে যেতে চাও? অবশ্যই না। আমি একজন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী, এ কথা আমার সবসময় মনে থাকে। তার জন্য সব রকম সম্মান উপলব্ধি আমার আছে। যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবে। কিন্তু ভাইয়া, আমি তো একটা জীবন্ত মানুষ, সেটা তো আমি অস্বীকার করতে পারি না। যদি কেউ পারে, হয় সে সাধু, না হয় ভণ্ড। আমি দুটোর কোনোটাই না। বাঁচার জন্য সঙ্গী চাই ভাইয়া, জীবনের জন্য স্বাভাবিকতা। হ্যাঁ, দেশের জন্য স্বামীকে উৎসর্গ করে নিজেকে দেবী ভাবতে আরম্ভ করেছে, তাই না? স্বামীর মৃত্যুতে বিধবা হয়েছে, এ কথা ঠিক, কিন্তু তাকে উৎসর্গ করিনি। ঘটনাচক্রে সেটা ঘটেছে, আর তুমি সেটা সুযোগ নিচ্ছ।
পারো। সকালে আফজালের সঙ্গে ওইভাবে কথা বলা তোর উচিত হয়নি মা। মা, তুমি ওই কথা বলছো? কতদিন আমি আর নিজেকে ধোঁকা দেব? কতদিন আর এভাবে মুখোশ পরে নিজের জীবন কাটাবো বলো? আফজাল সকালে বের হয়ে একটু আগে বাসায় ফিরেছে। খেতে বললাম কিন্তু খেলো না। মনে হয় তোর কথায় কষ্ট পেয়েছে না। আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমি পারুলকে বিয়ে করতে চাই। মারুফ, কোন এক বিশেষ কারণে আমি তোমার বাবার কাছে কৃতজ্ঞ, আর তা না হলে এই মুহূর্তে আমি তোমাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম, কিন্তু সেটা আর করলাম না। এই মুহূর্তে এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। চলো। পারুল, তুমি চাইলে এখন এই অবস্থায় তুমি আমার সাথে চলে যেতে পারো। আমরা আবার একসাথে নতুন জীবন শুরু করব। তোমার নতুন পরিচয় হবে। না, পারুল একজন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী। এটি ওর সবচেয়ে বড় এবং শেষ পরিচয়, আর এই পরিচয়েই ওকে সারা জীবন কাটাতে হবে। আমি তোমাকে জোর করব না। আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। এরপর 2 বছর কেটে গেছে। আমি মারুফ ভাইয়ের আর কোনো খোঁজ পাইনি। শুধু আমি না, কেউ বলতে পারেনি। মারুফ ভাই হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল, আর আমি আমার পরিচয় সীমা অতিক্রম করতে পারি না। আবার শুরু হয় আমার আগের জীবন। এখন আমি প্রতিদিন নিজেকে আয়নায় দেখি নিজের কি পরিবর্তন হয়েছে, কিন্তু ভণ্ডামি আর অভিনয় আমার সমস্ত দেহ মনে এমনভাবে ছড়িয়ে গেছে যে নিজেকে আর চিনতে পারি না। চেহারা দেখে ভাবি, এটা তো আমি না, এ কার মুখ?